অবশেষে দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলনটি গড়ে উঠেছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এবং ভারতের সরকার তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। কিন্তু এই আন্দোলনটা সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য আমাদের কাছে এসেছে যা খুবই চমকপ্রদ। এর পাশাপাশি সিআইএ একজন প্রাক্তন জ্যেষ্ঠ কর্মকর্তা এই মুহূর্তে বাংলাদেশে হোটেল ওয়েস্টিনে অবস্থান করছেন। কে এই কর্মকর্তা, কি উদ্দেশ্যে তিনি বাংলাদেশে এসেছেন, সেটি নিয়ে আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতের আন্দোলন যেভাবে দানা বেঁধে উঠছিল তাতে একসময় কিন্তু অনেকের কপালেই ভাঁজ পড়েছিল। বিশেষ করে হাজার পাঁচেক লোকজন সেখান থেকে শুরু হতে হতে ২-৩ দিন আগে দিল্লিতে আমার একজন পরিচিত ছিল। তিনি ফোন করে বললেন যে ভাই, এমন লোক বাড়তেছে যে আগের দিন সে ১০ লাখ লোক দেখেছে। দিল্লির ইন্টারনেট বন্ধ, মেট্রো স্টেশন বন্ধ এবং যন্তর মন্তরের আশেপাশে প্রচুর লোক। তো যাই হোক, একটু দেরিতে মনে হলেও মোদী সরকার তাদের দাবি দেওয়া মেনে নিয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং বলা হচ্ছে যে এই আন্দোলনটি ছিল তরুণ তরুণীদের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এর সাথে বাইরের কোনো শক্তির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে এই যে যন্তর মন্তর এবং আশেপাশে যারা ছিলেন লক্ষ লক্ষ তরুণ তরুণী, সেখানে প্রচুর খাবার বিলি হয়েছে, পানি বিলি হয়েছে, জুস বিলি হয়েছে, ড্রিঙ্কস বিলি হয়েছে। এইগুলোর অর্থায়ন কে করেছে? এই যে আন্দোলনের যে এত খরচ, সেগুলোর টাকা কোথা থেকে এসেছে? এই খাবার এবং এই যে পানীয় এসেছে, এটির বিল পরিশোধ হয়েছে বাংলাদেশ এবং কাতার থেকে। বাংলাদেশ, কাতার, নেপাল এবং তুরস্কের একটি সম্পৃক্ততা আছে বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন বিদেশি ভারতে ঢোকার চেষ্টা করেছিল, বিশেষ করে এইসব দেশ থেকে প্রায় ৩০ জন, কিন্তু ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতায় তারা ভারতে ঢুকতে পারেনি। এরা যদি ভারতে ঢুকতে পারত তাহলে কি স্নাইপারের গুলিতে লাশ পড়ত? এই প্রশ্ন কিন্তু উঠছে। এই ককরোচ জনতা পার্টির যিনি প্রধান অভিজিৎ দীপকে, তিনি আম আদমি পার্টির যে ফেসবুক গ্রুপ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গ্রুপটা ছিল, সেই গ্রুপে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। অর্থাৎ তার আম আদমি পার্টির সাথে একটা সম্পর্ক আগের থেকেই ছিল। তিনি দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং এই আন্দোলনটা কিভাবে পরিচালিত হবে এর জন্য তিনি ৯ মাসের একটি প্রশিক্ষণ আমেরিকায় গ্রহণ করেছেন। সুতরাং এটাকে একদম নির্দোষ আন্দোলন বললে আমার মনে হয় যে একটু ছোট করে দেখা হয়। এই আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন রাজ্যের বামপন্থী রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং কয়েকটি প্রদেশের রাজনৈতিক দল, এবং তাদের সবার উদ্দেশ্য ছিল যে এবারের আন্দোলনের মাধ্যমে আগামী সেপ্টেম্বরে ভারতে যে ব্রিক্সের সম্মেলন হবে, সেই সম্মেলনের আগে নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটানো। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই আন্দোলন মোকাবেলা করেছে। আন্দোলন যখন শুরু হয় তখনই গোয়েন্দা রিপোর্ট ছিল এটা কোন দিকে যাচ্ছে এবং তখনই বিজেপি সরকার সিদ্ধান্ত নেয় যে তাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন। কিন্তু তারা আগেই তাকে পদত্যাগ করায়নি, বরং সময় নিয়েছেন। আন্দোলন দানা বেঁধেছে এবং মোদী ইনস্টাগ্রামে ২টি বক্তব্য দিয়েছেন এবং তার একটি বক্তব্য ৩০ কোটির বেশি মানুষ দেখেছেন এবং শুনেছেন, এবং এর মধ্য দিয়ে মোদীর জনপ্রিয়তা কিন্তু বেড়েছে। এবং তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আন্দোলনটা যখন দানা বেঁধে উঠেছে
তখনই শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন এবং তারা অন্যান্য দাবি দাওয়াও মেনে নিয়েছে। এটি মোদী সরকারের জন্য কিন্তু একটা ওয়ার্নিং ছিল এবং সেই পরিচিত মডেল রেজিম চেঞ্জের একটা আন্দোলন এবার ভারতে কিন্তু পাইলট করা হলো এবং ভারতে একজন জেনারেল ওয়াকার খান নেই। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় পুলিশ, তারা সংবিধান এবং তাদের চাকরি বিধি অনুযায়ী তারা দায়িত্ব পালন করেছে। এখানে অনেক চেষ্টা করা হয়েছিল একটি লাশ ফেলবার বা পরিস্থিতিকে আরো খারাপ করার, কিন্তু ভারতীয় সরকারের সময় মতো হস্তক্ষেপের কারণে পরিস্থিতিকে খারাপ হতে দেওয়া হয়নি এবং এটিকে সরকার অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করেছে। এই আন্দোলনে একটা ফেসবুক পেজ ছিল, কিন্তু তারা ফেসবুকে খুব একটা সক্রিয় ছিল না, কারণ তারা জানতো যে ফেসবুক পেজটা মনিটর করা হবে অনেক বেশি। সুতরাং তারা ফেসবুককে সামনে রেখে বিকল্প হিসেবে তারা ইনস্টাগ্রামেই তাদের যোগাযোগটা মেনটেইন করেছে। তাদের পুরো ছকটা ভারতীয় গোয়েন্দাদের হাতে পৌঁছে গিয়েছিল এবং যে কারণে তারা সেভাবে ব্যবস্থা নিয়েছে। আসাম, ত্রিপুরা এদিকের কয়েকজন সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বলে অভিযোগ আছে এবং প্রায় ৩৬ জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে একটি চিঠি খুব ভাইরাল হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্যাডে, তারা এই আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছে। এই চিঠিটি সত্যতা নিয়ে প্রশ্ন আছে যে এটা কি আসলেই জামায়াতে ইসলামের চিঠি নাকি এটা ফেক। যদি চিঠিটি সত্য হয়ে থাকে তাহলে একটি দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আরেকটি দেশের রাজনৈতিক দলের এভাবে সমর্থন জানানো বিবৃতি প্রদান, এটি কি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, আপাতত এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়নি। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে 2029 সালে তারা আবার এরকম একটা আন্দোলন গড়বে এবং তারা বলছে যে 2026-এ ধর্মেন্দ্র গেছে, 2029-এ নরেন্দ্র যাবে। সুতরাং নিশ্চিন্তে থাকবার কোনো অবকাশ নেই। এই ষড়যন্ত্র, এই চক্রান্ত আগামীতেও চলবে বলে আশা করা যায়। আরেকটি যেটি বলছিলাম যে সিআইএর যে সাবেক কর্মকর্তা এসেছেন জেরাল্ড ফিলিপ হ্যামিল্টন, তিনি ল্যাটিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, সিরিয়া বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন এবং একজন তুখোড় গোয়েন্দা কর্মকর্তা। তিনি ড্রোন বিশেষজ্ঞ, ড্রোনের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং বলা হয় যে তিনি অলমোস্ট মানে কোনো কিছু নেই এরকম অবস্থায়ও তিনি অস্ত্র তৈরি করতে পারেন, অর্থাৎ তিনি অস্ত্র তৈরিতে একজন বিশেষজ্ঞ। তিনি কেন বাংলাদেশে এসেছেন? তিনি গত বছরও বাংলাদেশে এসেছিলেন, কিন্তু তার কোনো রেকর্ড আমরা খুঁজে পাই না। এই জেরাল্ড ফিলিপ হ্যামিল্টন যখন জ্যামাইকায় পোস্টিং ছিলেন 80-র দশকের শেষের দিকে, তখন তিনি লরেইন নামে একজন বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছিলেন। ভীষণ লাজুক এই মেয়েটির সাথে তার বৈবাহিক সম্পর্ক শেষমেশ টেকেনি, সেটি ডিভোর্সের মাধ্যমে শেষ হয়েছিল। কারণ এই জেরাল্ডের বিরুদ্ধে অভিযোগ হলো সে লোরেইনকে শারীরিকভাবে প্রহার করত এবং একবার তার গলা টিপে ধরেছিল, যাতে লোরেইন অজ্ঞান হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেটি ডিভোর্সের মামলায় গড়ায় এবং সেটি আমেরিকার কোর্টে সেটেলড হয় এবং এটা নিয়ে অনেক রাগঢাক করা হয়, কারণ জেরাল্ড সিআইএর একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। জেরাল্ড এখন কেন সিআইএ আসছে, বিশেষ করে যখন সার্জিও গোর বাংলাদেশে আসছেন ঠিক তার আগে একটি অসমর্থিত সূত্র বলছে যে এই নর্থ ইস্টের 3টি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের প্রশিক্ষণের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ এখন তাদের জন্য অনেকটা সেফ হাউস হয়ে গেছে। সিআইএর একজন সাবেক কর্মকর্তা এই জেরাল্ড এখন
প্রাইভেট কন্ট্রাক্টর হিসেবে, সিকিউরিটি কন্ট্রাক্টর হিসেবে ভাড়ায় কাজ করেন। তো তার বাংলাদেশে আসার ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তারা জানেন না কেন জেরাল্ড পি হ্যামিল্টন বাংলাদেশে এসেছেন এবং অবস্থান করছেন হোটেল ওয়েস্টিনে। এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলেই অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।